মার্চ ফর ইউনিটিতে অংশ নিতে ভোর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ স্থগিত করলেও কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। বিকাল ৩টায় শুরু হবে অনুষ্ঠান। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী মাজহারুল হক মুহাজির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ কেমন দেখছেন? মারিয়া, আপনি জানেন যে আজকের মার্চ ফর যে ইউনিটি যে কর্মসূচিটি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে জড়ো হওয়ার জন্য সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেশের নানা প্রান্ত থেকে শহীদ মিনারে আসছেন এই সংগঠনটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। আপনারা যদি একটু দেখাই আপনাদেরকে, যে আমার পেছনে আমরা দেখতে পাচ্ছি যে খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে একটি অংশ এসেছেন, এবং আমি কিন্তু শহীদ মিনারে আসার পর থেকে দেখছি যে দেশের নানা প্রান্ত থেকে তারা এই শহীদ মিনারে আসছেন। আপনি জানেন যে গতকাল থেকেই কিন্তু এক ধরনের একটা সংশয় ছিল যে আজকের এই আয়োজনটি, আজকের যে প্রোগ্রামটি, যে ঐতিহাসিক যে আয়োজন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, অনেকে বলছেন যে দেরিতে হলেও এই যে বিপ্লবের যে ঘোষণাপত্রের যে ডাক দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেটি আজকে না হওয়ার সম্ভাবনা আছে। এরকম একটা ঘোষণা কিন্তু কালকে অনেকেই, আসলে আমরা এরকম অনেক গুজবও দেখতে পেয়েছি, অনেকে ছড়িয়েছে, কিন্তু সব গুজবকে আসলে পিছিয়ে রেখেই তারা আজকের এই আয়োজনটি করছেন। তবে ঘোষণাপত্রটি আজকে দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবেই সেই ঘোষণাপত্রটি দেওয়া হবে, এবং এই রাষ্ট্রীয়ভাবে যে ঘোষণাপত্রের সমর্থন দেয়া, এটাকেও কিন্তু এক ধরনের বিজয় বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, আজকের এই আয়োজনটি কিন্তু শুরু হবে, আসলে মূল প্রোগ্রাম শুরু হবে দুপুর ৩টায়, কিন্তু আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলার নেতারা, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা দলে দলে এখানে আসছেন, মিছিল বের করছেন, কথা বলছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা যে ঐক্যের যে আসলে আহ্বান, ঐক্যের ডাকে যে সাড়া দেওয়া, যেহেতু বলাই হচ্ছে মার্চ ফর ইউনিটি, সেই জায়গায় সবার ঐক্যটা খুবই সুস্পষ্ট আজকের এই আয়োজনে। এবং একই সাথে এটাকে কিন্তু অনেকেই বলছেন যে 5 মাস হয়ে গেছে এই অন্তর্বর্তী সরকারের, সেই জায়গায় যে যাদের নেতৃত্বে, আসলে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আজকের এই নতুন বাংলাদেশের পথ চলা, সেই সংগঠনটির আসলে সংঘবদ্ধ হওয়ার আরেকটা প্রয়াসও বলা যেতে পারে। তবে আমরা অনেকটা নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি যে আজকের এই আয়োজনে 158 জন যে সমন্বয়ক রয়েছে তাদের শপথ গ্রহণ হতে পারে, এবং সেখানে আসলে আমরা হয়তো পরবর্তী বুলেটিনগুলোতে আসলে জানাতে পারবো। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে এখানে অনেক শহীদ পরিবারকেও কিন্তু আমরা দেখেছি, অনেক শহীদ পরিবার এসেছেন, অনেক শহীদ পরিবারদের সদস্যরা সকাল থেকে এসেছেন, এবং ধীরে ধীরে আসছেন এই শহীদ পরিবারের মানুষগুলো। মারিয়া, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে শহীদ মিনার থেকে সবশেষ তথ্য। বাকি প্রতি ঘন্টার বুলেটিন আমরা জানাবো সবশেষ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নাটকীয়তায় ভরপুর ছিল 2024-এর রাজনীতি। যাকে জেলে পাঠানোর কথা ছিল তিনি হন সরকার প্রধান, আর সরকার প্রধান পালিয়ে যান ভারতে। আওয়ামী লীগের 16 বছরের দাপুটে শাসন ভেঙে চুরমার করে দেয় বৈষম্য বিরোধী ছাত্র জনতা। দেশ পরিচালনার দায়িত্ব নেন নবীন প্রবীণরা। অস্তিত্ব সংকটে পড়ে প্রভাবশালী রাজনৈতিক দল আওয়ামী লীগ, আর ঘুরে দাঁড়ায় বিএনপি জামায়াত। অন্যদিকে সম্ভাবনার কথা বলছে নাগরিক কমিটির নতুন দল। 2024-এ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সিনেমার গল্পকেও হার মানিয়েছে। শেষ দৃশ্য পর্যন্ত ছিল টান টান উত্তেজনা। এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। বলা হয়েছে আমি পদ্মা সেতু বানচাল করে দিয়েছি, আমাকে পদ্মা নদীতে 2বার চুবানো দরকার। বিতর্কিত নির্বাচন করেও 7 জানুয়ারি চতুর্থ মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। আবারও তারা মেয়াদ পূর্ণ করবে, এমনটাই ধারণা ছিল সবার। শেখ হাসিনাকে লৌহ মানবী উপাধি দেয় ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশের এত উন্নতি হয়েছে। ভোটারবিহীন নির্বাচনে টানা 1.5 দশক ক্ষমতায় থেকে দম্ভ বাড়তে থাকে আওয়ামী লীগের নেতাদের। বিশেষ করে দলের সাধারণ সম্পাদকের অতি কথন অতিষ্ঠ করে জনগণকে। আওয়ামী লীগ
কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু জ্বালা হেরে অন্তরে জ্বালা। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। শেখ হাসিনার উন্নয়ন চাপা পড়ে সীমাহীন দুর্নীতির নিচে। জাতীয় থেকে স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে না পেরে ক্ষোভ বাড়তে থাকে জনমনে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তেঁতে ওঠে মানুষ। ইনকাম তো নাই, আর খরচ তো সবসময় সব জিনিসের দাম প্রচন্ড। এত কিছুর অগ্রাহ্য করে বঙ্গবন্ধুর বন্দনায় শাসন ক্ষমতা এগিয়ে নিতে থাকেন শেখ হাসিনা। জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। না না না, পুলিশ প্রশাসন দিয়ে রাজনৈতিক দলগুলো দাবিয়ে রেখে নির্ভর থাকেন তিনি। অব্যাহত রাখেন একগুঁয়ে বক্তব্য। কে কি লিখলো আর সেটা দিয়ে ঘাবড়ে যাওয়া আর সেটা নিয়ে বেশি দুশ্চিন্তা করা, আমি মনে করি এটা করা উচিত না। জুলাইয়ে ছাত্রদের কোটা আন্দোলনকে খুব একটা গুরুত্ব দেননি শেখ হাসিনা। উল্টো শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলে আগুনে ঘি ঢালেন তিনি। যে রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। আন্দোলনে উত্তাল হয় গোটা দেশ। রংপুরে আবু সাইদকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা জনরোষ স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। কিছুদিনের মধ্যে পাল্টে যায় পাশার দান। আন্দোলন দমাতে সব অস্ত্র প্রয়োগ করেও গদি টেকাতে পারেননি শেখ হাসিনা। হাজারো প্রাণের বিনিময়ে ৫ আগস্ট পতন ঘটে স্বৈরাচারে পরিণত হওয়া শেখ হাসিনার। গণভবন দখল করেন জনগণ। ক্ষুব্ধ মানুষ ক্ষোভ জানায় নানাভাবে। শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে আওয়ামী লীগকেও বিপদে রেখে গেছেন। একটি দল ১৬ বছর ক্ষমতায় থাকার পরও জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আশঙ্কা সৃষ্টি হয়েছে দলটির ভবিষ্যৎ নিয়ে। আওয়ামী লীগের মধ্যে তার কর্মকাণ্ডের বিষয়ে যদি তার মধ্যে একটা পরিশুদ্ধ তা না আসে, আপাতত আমার তো মনে হচ্ছে যে ১০ বছর আওয়ামী লীগ নির্বাচনেও আসতে পারবে। আওয়ামী লীগের পতনে উজ্জীবিত বিএনপি, জামাত সহ শোষিত রাজনৈতিক দলগুলো। নতুন রাজনৈতিক দল গঠনের কথা বলছেন শিক্ষার্থীরা। ২০২৫-এ দেশের রাজনীতি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। আওয়ামী লীগ থেকে অন্য দলগুলো শিক্ষা নেবে নাকি আবারও কোনো সরকার ফ্যাসিস্ট হবে, সে আলোচনা দেশ জুড়ে। রাজধানীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান মানছে না মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউসি নির্ধারিত ভর্তি ফি নীতিমালা। ভর্তি ফি নির্ধারণ করে মাউসি পরিপত্র জারি করলেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফি নেওয়া হচ্ছে সরকার নির্ধারিত ফি এর কয়েক গুণ বেশি, যাকে শিক্ষা খাতে নৈরাজ্য ও বৈষম্য বলে দাবি শিক্ষা গবেষকদের। আর অভিযোগ পেলে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান মাউসি মহাপরিচালক। ডিসেম্বর এলে দেশজুড়ে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় ভর্তি কার্যক্রম। গত ২৮ অক্টোবর সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফি নীতিমালা প্রকাশ করে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নীতিমালায় বলা হয়, মফস্বল এলাকার স্কুলে সেশন ৪ সহ ভর্তি ফি সর্বোচ্চ ৫০০ টাকা। রাজধানীর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ ভর্তি ফি নিতে পারবে ৫,০০০ টাকা। আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি ফি ৮,০০০ টাকা। তবে ইংরেজি ভার্সনে ভর্তি ফি নিতে পারবে ১০,০০০ টাকা। নেওয়া যাবে না পূর্ণ ভর্তি ফি। তবে বাস্তব চিত্র ভিন্ন। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ফি নেওয়া হচ্ছে ১৫ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত। রাজধানীর মোহাম্মদপুরের চিলড্রেন্স গার্ডেন, যেখানে কেজি শ্রেণীতে ভর্তি ফি নেওয়া হয়েছে ১৭,৬০০ টাকা, যা শ্রেণীভেদে আরও বেশি। ছেলেকে যখন ভর্তি করিয়েছি সামথিং 20,000 এরকম নিয়েছে। 17-র কাছাকাছি বলছিল, পরে আমি ডিসকাউন্ট পেয়ে 15 হয়তো হয়েছিল। একই অবস্থা রাজধানীর ধানমন্ডির জুনিয়র ল্যাবরেটরি হাই স্কুলে, যেখানে বাড়তি ভর্তি ফির কথা জানালেন খোদ প্রধান শিক্ষক। আমরা মিনিস্ট্রি থেকে যারা আসে তাদের আমরা সব হিসাব দিই যে আমরা এখানে পরে কোনো চলতে পারবো না, তখন ওনারা চলে যায়। এই যে পাশেই দেখবেন ওই স্কলার ওরা তো 40,000 50,000। তবে শিক্ষা খাতের এমন নৈরাজ্যে চিন্তার ভাঁজ অভিভাবকদের। দাবি জানান ভর্তি সহ সকল ফি কমানোর। টোটাল ভর্তির সময় 30,000 টাকা লাগবে এটা বলছে। একটা বাচ্চার পড়াইতে ভর্তি করতে একটা স্কুলের কত খরচ হয়? খরচটা যদি একটু কম হয় তাহলে আমাদের মানে সবার জন্যই ভালো। শিক্ষা গবেষকরা বলছেন, এখনই সময় বৈষম্য ভেঙে ফেলার।
অভিযোগ তোলেন মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে। নিয়ম করছে আমাদের মন্ত্রণালয় বা আমাদের সরকার থেকে, তাদের এটা বাস্তবায়নের জন্য একটা ভালো মনিটরিং সেল যারা সব সময় অবজার্ভ করবে, যারা বিদ্যালয়গুলোর সাথে যোগাযোগ রাখবে, যারা মাঠ পর্যায়ে যে থানা এডুকেশন অফিসগুলো আছে তাদের সাথে যোগাযোগ রাখবে যেটা কি হচ্ছে। আর অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি মাউশির মহাপরিচালকের। বহুদিন কষ্ট করে এই নীতিমালাটা করা হয়েছে এবং কোনো সুযোগ নেই। যদি এর বাইরে কেউ যায় তাহলে আমরা ব্যবস্থা নেব। কিছু প্রতিষ্ঠান সরকারি নীতিমালা মানলেও বাড়তি ফি নেওয়ার অভিযোগ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সকল নিয়মনীতির ঊর্ধ্বে যেন রাজধানীর অভিজাত এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যেখানে সরকার নির্ধারিত ভর্তি ফি থেকে নেওয়া হচ্ছে কয়েক গুণ বেশি। এ যেন দেখার কেউ নেই। শিক্ষাকে পণ্য নয় বরং অধিকার হিসেবে এসব প্রতিষ্ঠানকে নজরদারির আওতায় আনার দাবি সচেতন অভিভাবক ও শিক্ষা গবেষকদের। 31st নাইটে জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর শব্দ দূষণ ও বায়ু দূষণ সৃষ্টিকারী আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এদিন আতশবাজি ও পটকা ফোটানোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করবে পরিবেশ মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ইংরেজি নববর্ষে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ঢাকার ক্লাবগুলোতে এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় চিঠি দেওয়া হয়েছে।